আমার কাছে যদি অর্ডার না থাকে, আমি অর্ডার না যদি থাকে অর্ডার না নিতে পারি, আমি যদি প্রাইজে না পারি, আমি যদি কস্টিং এ না বা পারি, প্রোডাক্ট তৈরি করে বসে রইলাম, হ্যাঁ, তাহলে সেল তো হবে হচ্ছে না। না। বর্তমানে ম্যাক্সিমাম গার্মেন্টস আসলে মানে খুব স্ট্রাগল করতে হচ্ছে। আর এই স্ট্রাগল সবচেয়ে বড় কারণ আমরা মনে করতেছি ক্যাশ টাকা, অ্যাকচুয়ালি তা না। দর্জি মেশিনের টেইলার্স এর মতো মজুরি ছাড়া আর কিছু পাচ্ছি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি রাশেদ রুবেল। আমি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে সংযুক্ত রয়েছি। আমি এই দৈনিক কালের কণ্ঠ পত্রিকা এবং এটি নিউজে কর্মরত ছিলাম। এখনো অর্থনীতি সম্পর্কিত সিটিজেন জার্নাল 24.com নিউজ পোর্টালের সাথে সম্পৃক্ত রয়েছি। আমরা আজকে শুনবো একজন তরুণ উদ্যোক্তা, যিনি বাংলাদেশ আরএমজি খাতে নতুন একটি বিপ্লব নিয়ে আসছেন। যিনি হতে পারেন আগামী দিনের বিলিয়নিয়ার। আমরা তার জীবনের গল্প শুনবো, তার উদ্যোক্তা, তার জীবনে যে কর্মপরিকল্পনা সেগুলো নিয়ে আমরা শুনবো। আমরা প্রথমেই আসতে চাই, আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন যিনি টেক্স বাজার লিমিটেডের ফাউন্ডার সাইফুল ভাই। আমি প্রথমেই সাইফুল ভাইকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। সাইফুল, কাজ করতেছি গ্লোবাল গার্মেন্টস এবং টেক্সটাইল মার্কেট প্লেস টেক্স বাজারের ফাউন্ডার হিসেবে। মূলত আমার জার্নিটা অনেক লম্বা মানে ২০১৪ সালের দিক থেকে শুরু। তো এখন পর্যন্ত আমরা কাজ করতেছি বা গার্মেন্টস এবং টেক্সটাইলের আ একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। হয়তো আমরা অনেক দূর পেরেছি। বাকিটা আসলে আসলে আমাদের সংশ্লিষ্ট ভেন্ডর বা সাপ্লায়ার বা যারা মার্কেট প্লেস, যারা আ আরএমজি সেক্টরে রিলেটেড আছে, তাদের আ মধ্য দিয়ে আসলে আমাদের কাজটা কন্টিনিউ হবে। ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। আপনার কাছে একটা বিষয় আপনি বলেছিলেন যে, আপনি যেই মার্কেটটা নিয়ে কাজ করেছেন, এই মার্কেটে আপনার কম্পিটিটর নাই। আপনি বিভিন্ন একটা নতুন ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসছেন। তবে আইডিয়াটা সম্পর্কে আমরা জানবো কিভাবে কাজ করছে। তার আগে আমরা একটু বলে রাখি যে, এই মার্কেটটায় সাইফুল ভাই কাজ করছেন প্রায় এখানে বলা হচ্ছে যে, ৭২,০০০ কোটি টাকার এরকম একটা আ না, এটা অ্যাকচুয়ালি হলো ৭২,০০০ কোটি টাকার বিষয়টা হচ্ছে হলো, আমরা প্রতি বছর যদি আমরা গত বছরের হিসাব করি, আমাদের আরএমজি প্রায় ৪০ বিলিয়নের উপরে এক্সপোর্ট করছে। অ্যারাউন্ড 38 to 40। হুম? তো এর মধ্যে আমাদের প্রায় অ্যারাউন্ড ২০ থেকে ২২ বিলিয়নের মতো কাঁচামাল আমদানি করতে হয়। এখন আমাদের এটা প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা অর্ডার নেই, তখন অর্ডার নেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে, আমরা মোটামুটি অ্যারাউন্ড 20 to 25% বা কখনো 30 এবং কি কখনো 42% পর্যন্ত আমরা এক্সেস র মেটেরিয়ালস আমাদের আমদানি করে আনতে হয় বাইরে থেকে। তো এর কিন্তু পুরোটা আসলে আমাদের ব্যবহার হয় না। ধরেন আমি একটা প্রোডাক্ট আমাদের হিসাব করা হয়, আমার আ অর্ডার যখন আমি শুরু নেই মানে নেই, তখন আমার যদি ফরসে ধরেন ১০ টন ইয়ার্ন লাগে, তাহলে আমাকে ১২ টন ইয়ার্ন বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। কারণ যদি কোনো একটা মালের মধ্যে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে যাতে আমার ওটা ব্যাকআপে থাকে। তো সবসময় কিন্তু আমাদের মালের প্রোডাকশন লাইন চালায় রাখার জন্য সবসময় ইস্যুস হয় না বা সবসময় মাল ওয়েস্টেজ হয় না। যে কারণে আমার ওই মাল অনেক সময়ই আমাদের এই মালগুলো এক্সেস থেকে যায়। তো এই মালটা আমরা কি করি? আসলে আমরা একটা ফরওয়ার্ড সেল করে দিই। ওয়েস্টেজ হিসাবে মার্কেটে বিক্রি করে দিই। আমাদের লোকাল মার্কেটে। বাট আমাদের লোকাল মার্কেটে চিন্তা করে কিন্তু এই মালটা আমদানি করে আমরা আনি নাই। এটা আনছি হলো আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড মাল প্রোডাক্ট তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে এটা আমরা লোকালে বিক্রি করতেছি। লোকালে কেন বিক্রি করতেছি? কারণ এটা আমি ব্যবহার উদ্বৃত্ত রয়ে গেছে। এখন এটা আমার রাখার দরকার নেই। এটা আমি ফেলে দিচ্ছি। ফেলে না দিয়ে এটা বিক্রি করতেছি। ব্যাপারটা এরকম। কিন্তু বাট ধরেন আমি একটা মাল ৳৫০০ কেজিতে বাইরে থেকে কিনে আনছি। তো ওই মালটা যখন আমি ওয়েস্টেজ হিসেবে বিক্রি করতেছি, তখন কিন্তু আমি ৳৫০০ বিক্রি করতেছি। হয়তো ৳২০০, ৳১৫০ বা ৳২৫০ কেজিতে বিক্রি। বিভিন্ন স্পিনিং মিল ও এটা করে, বিভিন্ন গার্মেন্টস বিক্রি করে, বিভিন্ন টেক্সটাইল মিল বিক্রি করে। মানে আমাদের প্রত্যেকটা পুরো আরএমজি সাপ্লাই চেইন এর মধ্যে আমরা যারা জড়িত আছি, যারা উৎপাদনমুখী প্রতিষ্ঠান আছি, প্রত্যেকের ক্ষেত্রে ব্যাপারটা একই চিত্র। তো এক্ষেত্রে কি হয়? আমাদের এই অ্যামাউন্টটা অ্যারাউন্ড ৬ বিলিয়নের মতো আমার এক্সেস র মেটেরিয়ালস আমার রয়ে যায়। যার মধ্যে আমি কোন রকম একটা দাম মাত্র বিক্রি করার পরেও আমাদের একটা মার্কেট স্টাডি মোতাবেক আমরা যতটুকু পাইছি যে অ্যারাউন্ড ১.৯ বিলিয়নের মতো আমাদের মানে যেই মানে টাকাটা বা বৈদেশিক মুদ্রাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এই বিক্রির মধ্য দিয়ে। তো এটার অ্যারাউন্ড প্রায় ভ্যালুস প্রায় ১৯,০০০ কোটি টাকা প্লাস। 1.3 থেকে 1.9 বিলিয়ন পর্যন্ত হয়। তো এটা আনুমানিক প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা চাচ্ছিলাম যে ওই ১৯,০০০ কোটি টাকার যে মার্কেটটা আসলে আমাদের আছে, এই মার্কেটটা আমরা গ্র্যাব করার জন্য। যে ধরেন আমরা একটা মাল যখন আমরা ধরেন ১০ টন ফেব্রিক উৎপাদনের জন্য আমরা ১২ টন সুতা নিয়ে আসি বাইরে থেকে ইম্পোর্ট করে। ২ টন আমার এক্সেস রয়ে যায়।
নিশ্চয়ই কোনো না কোনো একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিটা শুধুমাত্র এই ২ টন প্রোডাক্টেরই অর্ডার নিছে। সবার বায়ারের সাইজ তো একরকম না। না। ধরেন কেউ ১,০০,০০০ পিস অর্ডার কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছে, কেউ হয়তো ১০,০০০ পিস। তো আমার যদি ১,০০,০০০ পিস মালের জন্য যদি আমি ১০ টন বা ১৫ টন বা ধরলাম ১০ টন আমি ১২ টন ইয়ার্ন আনছি। তো এখান থেকে আমার ২ টন রইছে। তো যার ১০,০০০ পিস কোয়ান্টিটির অর্ডার তার কিন্তু আসলে ২ টনই রিকোয়ারমেন্ট। তো আমরা যদি আসলে এই ইনফরমেশন তার কাছে পৌঁছে দিতে পারি যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি চাইলে আমার থেকে এই মালটা আপনি নিতে পারেন। ওকে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার যিনি আসলে ২ টন রিকোয়ারমেন্ট আছে, উনি বাইরে থেকে ইম্পোর্ট করে মাল আনাটাও তার জন্য সময় সাপেক্ষের ব্যাপার এবং তাকে সেই ৳৫০০ কেজিতেই কিনতে হবে বা কখনো বেশি দিয়ে কিনতে হবে। কারণ আমাদের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে প্রাইস। আমার যখন স্মল কোয়ান্টিটি হবে তখন আমার বাইরের প্রাইস কিন্তু বাড়বে। আমি যখন কোয়ান্টিটি বাড়বে তখন আমার প্রাইস কমবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ছোট্ট একটা কোয়ান্টিটির প্রোডাক্ট আনবো, তো আমাকে কিন্তু আসলে অতিরিক্ত মূল্য এবং পাশাপাশি আমাকে সময়ে ৪৫ থেকে ৫০ দিন অপেক্ষা করতে হবে। মালটা শিপে আসবে, পোর্টের ব্যাপার আছে, অনেক মানে প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়া শেষ করে উনি পাবে। তো তার থেকে বেটার যদি উনি আসলে ডোমেস্টিক মার্কেট থেকে এই একই প্রোডাক্ট, একই কোয়ালিটির প্রোডাক্ট যদি শর্ট টাইমে সোর্স করতে পারত, তাহলে আমাদের একদিক দিয়ে বাঁচে আমাদের বৈদেশিক ডলার। দ্বিতীয়ত আমি আমার স্বল্প সময়ে আমি প্রোডাক্টটা পাচ্ছি। তৃতীয়ত হলো যিনি আসলে ৳৫০০ ইম্পোর্ট করে মালটা ৳১৫০ থেকে ৳২০০ কেজিতে ওয়েস্টেজ বিক্রি করতে, তো সে ৳৫০০ কেজিতেই বিক্রি করতে পারছে। এটা একটা তার জন্য অপরচুনিটিস। আবার এই দিক দিয়ে প্রক্ষান্তরে যিনি আসলে ওই ২ টন মাল যে ছোট ফ্যাক্টরি বা ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠান যে আ এটা কিনতেছে, সে আসলে খুব অল্প আ ধরেন অ্যাকচুয়াল প্রাইস এ সে ওই বাল্ক কোয়ান্টিটির প্রাইসেই প্রোডাক্টটা পাচ্ছে। যিনি ১০ টন মাল আনছে বা ১২ টন আনছে, উনি যেরকম ৳৫০০ কেজিতে আনছে, আমি আনতে গেলে হয়তো আমার ৳৫৫০ কেজি লাগতো। বাট এখন আমি প্রক্ষান্তরে এটা ৳৫০০ কেজিতেই পাচ্ছি, যেহেতু আমার ডোমেস্টিক মার্কেটে যারা আসলে ওয়েস্টেজ বিক্রি করত তার থেকে। তো এটা হলো আমাদের একটা আর যদি আমরা দেশীয় অর্থনীতির হিসাব করি, এখানে আরেকটা ব্যাপার হলো, আমার এই ২ টন মালের যে রিকোয়ারমেন্ট বা আমরা ১০ টন মাল যে আমরা মাল এনে বিক্রি করতেছি বা বিক্রি হচ্ছে ওয়েস্টেজ হিসাবে, এই মালটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়তেছে। যেমন ধরেন আপনার লোকালে যারা আসলে পণ্য উৎপাদনের জন্য যেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের জন্য কিন্তু তাদের র মেটেরিয়াল সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু লোকালে অনেকগুলা টেক্সটাইল মিল বলেন, স্পিনিং মিল বলেন, বিভিন্ন ছোট আ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। যারা আসলে আমাদের এই লোকাল মার্কেটকে মাথায় রেখে আসলে সে তার উৎপাদন প্রক্রিয়া কন্টিনিউ করে। কিন্তু যখন আসলে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট গুলো আমরা কোন রকম মূল্যে পাচ্ছি, তখন আসলে আমরা কিন্তু ওই প্রোডাক্টের দিকেই ঝুঁকছি। আমরা কিন্তু আসলে দেশীয় প্রোডাক্টটা আমরা নিচ্ছি না। লোকাল প্রোডাক্ট গুলো তখন আর না, নিচ্ছি না। আমরা লোকাল প্রোডাক্ট নিচ্ছি না। এখন এতে করে কি হচ্ছে, লোকাল যারা উৎপাদনকারী আছে, তারা মার্কেটটা হারায় ফেলতেছে। ওকে। একটা সময় গিয়ে যদি আপনি আ মানে আপনি যেহেতু অর্থনীতিকে নিয়ে কাজ করার সুযোগ মানে করতেছেন, সেক্ষেত্রে আপনার খুব ভালো ধারণা থাকার কথা। যে আমাদের প্রচুর পরিমাণ প্রতিনিয়ত আমাদের অনেক গার্মেন্টস বন্ধ হচ্ছে, টেক্সটাইল মিল বন্ধ হচ্ছে, স্পিনিং মিল বন্ধ হচ্ছে, ছোট নিটিং ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, ডাইং বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে সব কিছু কিন্তু শুধুমাত্র আসলে পুঁজির সংকটে না। আর পুঁজির সংকটটা অনেক পরে আসে। আমরা বর্তমান সময়ে দেখতেছি গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রণোদনা দিবে, বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে। হ্যাঁ, এগুলো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার। বাট ফ্যাক্ট হচ্ছে হলো যে আমাকে যতই আপনি আমাকে আ প্রণোদনা দেন বা প্রণোদনা দেন না কেন, আমার কাছে যদি অর্ডার না থাকে, আমি অর্ডার যদি না থাকে অর্ডার না নিতে পারি, আমি যদি প্রাইস এ না পারি, আমি যদি কস্টিং এ না বা পারি, প্রোডাক্ট তৈরি করে বসে রইলাম, হ্যাঁ, তাহলে সেল তো হবে হচ্ছে না। না। আমাকে আমাদের আরএনজি ক্ষেত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো আমাদের কাঁচামালের সোর্সিংটা একটা ইস্যুস থাকে। আর দেন আরেকটা ইস্যুস থাকে হলো যে আমার এই র মেটেরিয়ালসটাকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, আমার যখন ওয়েস্টেজ বেশি হয় তখন কিন্তু আমার মূল যে প্রোডাক্টটা থাকে, এই প্রোডাক্টের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাকে আসলে আ বায়ারের সাথে আসলে প্রাইস নিয়ে ঝামেলা তৈরি হয়। ধরেন আগে একটা সময় ছিল দিন যে শেষে প্রফিটটা কম করা হ্যাঁ, যায়। প্রফিট তো অবশ্যই আপনাকে কম হবে। পাশাপাশি আরেকটা ব্যাপার হয়, আমরা কম্পিটিটর তো অনেক আছে বাংলাদেশের সাথে। ভিয়েতনাম আছে, চায়না অনেক ভালো করতেছে এবং ইন্ডিয়া কাজ করতেছে। তো আমরা ওই গ্লোবাল মার্কেটে গিয়ে আমরা আসলে মুখ থুবড়ে পড়তেছি। আমরা প্রাইস এ পারতেছি না। কারণ আমাকে র মেটেরিয়াল মানে আমি এখানে শুধুমাত্র কাটিং টু ফিনিশ ছাড়া এর বাইরে বা আমি শ্রমিকের, আমি যদি খুব সহজভাবে বলতে হয়, আমি দর্জি মেশিনের টেইলার্স এর মতো মজুরি ছাড়া আর কিছু পাচ্ছি না। একজন গার্মেন্টস ব্যবসায়ী তো আমরা দেখি যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক বড় ফ্যাক্টরি, হাই রাইজ বিল্ডিং, চমৎকার এনভায়রনমেন্ট সবকিছু ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে এটার পেছনে সবচেয়ে মানে কালো অধ্যায় বা আমরা যদি ডার্ক সাইড বলে থাকি, তাহলে সেটা হলো আমরা একজন মালিক বা একজন গার্মেন্টস ব্যবসায়ী শুধুমাত্র যেটাকে আমাদের গার্মেন্টস এর ভাষায় সিএম বলে,
এই সিএম ছাড়া আমরা কোনো কিছু অনেক সময় সিএম আমরা টিকাতে পারতেছি না। হয়ে যায়। কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে মেক্সিমাম গার্মেন্টস আসলে মানে খুব স্ট্রাগল করতে হচ্ছে। আর এই স্ট্রাগল সবচেয়ে বড় কারণ আমরা মনে করতেছি ক্যাশ টাকা, অ্যাকচুয়ালি তা না। আমাদের অর্ডারের প্রবলেম। কারণ আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা পারতেছি না প্রাইজিং এ। ঈদের পরবর্তী সময়ে বেশ কিছু ফ্যাক্টরি তাদের লোকবল ছাঁটাই করতেছে। কারণ তাদের কাজ নেই, ওয়ার্ক অর্ডার নেই। তো আমরা একটু জানতে চাই টেক্স বাজার আচ্ছা। আপনি সাবস্ক্রিপশন সিস্টেমে তৈরি করেছেন। আপনি বিভিন্ন বিষয়গুলো আপনি বলছেন। কিন্তু কিভাবে এটা মানুষের আপনি বলছেন এটা জিরো প্রফিট এ কাজ করছেন আপনি এখন। এটা আপনি কিভাবে এটা আপনি বলছেন যে এটা ১৪ টা ক্যাটেগরিতে কাজ করে। বিভিন্ন আচ্ছা, ক্যাটেগরি গুলো যদি একটু বলতেন। আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইলের যারা আসলে ব্যবসায়ী আছে তাদেরকে মাথায় নিয়ে তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা এখানে এই রিলেটেড যে প্রোডাক্ট গুলা বেচাকেনা হয়, এখানে আমরা ওই প্রোডাক্ট গুলাকে ১৪ টা ক্যাটেগরিতে বিন্যাস করছি। অ্যাপারেল, ইয়ার্ন, ফেব্রিক, ফাইবার, লেদার, জুট, অ্যাক্সেসরিজ এইভাবে করে। মেশিনারিজ আছে, ডাই কেমিক্যাল আছে এবং প্যাকেজিং ফ্যাক্টরিও এখানে আছে। তো আমরা আমাদের টোটাল আরএমজি সেক্টরের পুরো সাপ্লাই চেইন এর মধ্যে যারা এনগেজ আছে প্রত্যেকটা ধরনের প্রোডাক্টকে আমরা এখানে এড করার চেষ্টা করছি। আর ওইটা এড করতে গিয়ে আমাদেরকে বেশ কয়েকটা ক্যাটেগরি তৈরি করতে হইছে। ওই ক্যাটেগরি হলো এই ১৪ টা ক্যাটেগরি, হ্যাঁ? আর এর বাইরে আমরা আ অন্য যে ফিচার গুলা তৈরি করছি, এটা জিরো প্রফিট এর যে কথাটা বললেন ওটার জন্য আমি বলতে হচ্ছে যে আমাদের ফিচার গুলাকে আমরা আসলে এইভাবে ডিজাইন করছি যাতে করে গার্মেন্টস এর প্রোডাক্ট গুলাকে সহজে বেচাকেনা করা যায় এবং খুব দ্রুত কারো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট যদি থাকে সেটা ফুলফিল করা যায়। তো এই কাজটা করতে গিয়ে আমরা যে ফিচার গুলো এস্টাবলিশ করছি, এই ফিচার গুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে দিচ্ছি। এটা আমরা ২০২৬ সাল পর্যন্ত আমরা ফ্রিতে অ্যাক্সেস দিব এবং পরবর্তীতে আমরা সাবস্ক্রিপশন মডেলে কাজ করব। আমরা যেহেতু বলতেছি আমরা একটা B2B মার্কেট প্লেস এবং আমরা কোন প্রকার কমিশন অ্যাপ্লিকেবল না, আমরা কোন কমিশন নিচ্ছি না। তো ওই অর্থে আমরা আসলে এটা জিরো মানে এখন পর্যন্ত জিরো রেভিনিউ তে আমরা আছি। তো আমরা এখন পর্যন্ত গ্রাহকদেরকে আসলে আমরা মার্কেটটাকে জমানোর চেষ্টা করতেছি অথবা মার্কেটে একটা যারা আসলে আমাদের রিলেটেড ব্যবসায়ী আছে, এরা আসলে সবাই ট্র্যাডিশনাল ওয়েতে বিজনেস করে আসছে তো। তো এখন আমাদের সবাইকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এনগেজ করার জন্য আসলে আমরা এই অফারটা প্রোভাইড করতেছি। যে আসলে যারা এই রিলেটেড ব্যবসায়ী আছে তারা এখানে ফ্রিতে সবগুলো ফিচার ইউজ করতে পারবে। বাট তাকে কোনো পেমেন্ট করতে হবে না। হ্যাঁ? যে আর আমরা এখানে আ যেহেতু B2B মার্কেটপ্লেস সেক্ষেত্রে তারা তাদের নিজেদের ট্রান্সেকশন গুলা করে এবং বেচাকেনাটা তারা তাদের মতো করে নেয়। এখানে আমরা তাদেরকে ফোন নাম্বার থেকে শুরু করে মেসেজ এবং সবকিছু ওপেন করে দিছি। যেখানে আমরা কোনো ভেরিয়ার তৈরি করি নাই বা রেস্ট্রিকশন রাখি নাই। আপনি কি একটু বিস্তারিত বলবেন কিভাবে আমি যতটুকু জেনেছি যে একজন উদ্যোক্তা চাইলে সে কিছু যদি তৈরি করতে চায়, তখন সে আপনার এই অ্যাপসে গিয়ে সে একটা অর্ডার করতে পারবে। সে সুতাও কিনতে পারবে। সে চাইলে সবকিছু অটোমেটিকও পাবে এবং সে নিজেও তৈরি করতে পারবে। এরকম একটা হ্যাঁ, সিস্টেম আমি ওইটা দেখেছিলাম। কেউ যদি কাস্টমাইজ কোনো প্রোডাক্ট তৈরি করতে চায়, সেক্ষেত্রে আমরা একটা ফিচার এখানে ডেভেলপ করছি। সেটা মানে মেক ইউর প্রোডাক্ট ফিচারের টাইটেল নেম আমরা দিয়েছি। এটার মধ্য দিয়ে ধরেন আমাদের আ কেউ একজন ছোট কোয়ান্টিটি একটা প্রোডাক্ট বা মিডিয়াম কোয়ান্টিটি একটা প্রোডাক্ট সে অর্ডার করতে চায়। সেটা হতে পারে টি-শার্ট, সেটা হতে পারে অ্যাক্সেসরিজ বা যেকোনো এক ধরনের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা সে আ অর্ডার দেওয়ার ক্ষেত্রে নরমালি আমরা এনালগ পদ্ধতিতে বিভিন্ন ফ্যাক্টরির কাছে যাই। ফ্যাক্টরিতে গিয়ে খুঁজে যে ফ্যাক্টরির প্রোফাইল দেখি বা ফ্যাক্টরির লোকজনের সাথে কথা বলে আমরা অর্ডারটা দেই। বাট এটাকে আমরা আসলে একটা ডিজিটাল কনভার্সন এর মধ্য দিয়ে আনার চেষ্টা করতেছি। যে টেক্সট বাজারের মধ্য দিয়ে সে এখানে একটা ফিচার আছে মেক ইউর প্রোডাক্ট। এই ফিচারটা ব্যবহার করে সে তার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট গুলা, তার যে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে ওগুলা সে ইনপুট দিয়ে দিবে এবং ওইখানে প্রত্যেকটা ইউজার এবং প্রত্যেকটা প্রোডাক্টের ধরন অনুযায়ী তাকে বিভিন্ন সাপ্লায়ার শো করবে বা বিভিন্ন ভেন্ডরকে দেখাবে। সে ওই ভেন্ডরের প্রোফাইল দেখতে পারবে, তুলনা করতে পারবে এবং আ তারপরে ওইখানে সে অর্ডার প্রোভাইড করতে পারবে। এবং আ এটা হলো অনলাইন রিকোয়েস্ট সে রাখবে। রাখার পরে দেন তাকে আ আমাদের অ্যাডমিন যারা বা আমাদের যারা আসলে টিম আছে, তারা তাকে সাপোর্ট দিবে এই অর্ডারটা কন্টিনিউ করার জন্য। এবং ফাইনালি সে আসলে ডিরেক্টলি যোগাযোগ করেই ওখান থেকে অর্ডারটা ডেলিভারি নিতে পারবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে আমরা এখানে ২ টা সিস্টেম রাখার চেষ্টা করছি। একটা হলো তারা চাইলে নিজেরা প্রোডাক্টটাকে ডেলিভারি করতে পারবে অথবা আমাদের প্রক্রিয়ায় টেক্সট বাজারে আমাদের একটা এক্সপ্রেস সার্ভিস আসতেছে খুব শীঘ্রই। সে ওই ডেলিভারি সিস্টেমটা ব্যবহার করে সে ডেলিভারিটা নিতে পারবে। বাট টোটাল প্রোডাক্টটা ফলো আপ থেকে শুরু করে অর্ডার ব্যবস্থাপনা যা কিছু আছে টোটাল ব্যাপারটাই তারা নিজেরা হ্যান্ডেল করতে পারবে। এখানে টেক্সট বাজার ডিরেক্টলি কোন প্রকার ইন্টারফেয়ার করবে না এবং কোন রেস্ট্রিকশন বা ব্যারিয়ার তৈরি করবে না। তো রেস্ট্রিকশন ব্যারিয়ার তৈরি করবেন আপনি যে কথাগুলো বলছিলেন তাহলে এখানে একটা বিষয় থেকে যায়। যে একটা সিকিউরিটির বিষয় থাকে। এই যে ভেন্ডর এবং সাপ্লায়ার এর মধ্যে যে
ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সেতুবন্ধন আপনি তৈরি করে দিলেন, কিন্তু সিকিউরিটির বিষয়টা কিভাবে দেখবেন? আচ্ছা, সিকিউরিটির বিষয়টা হচ্ছে হলো আমাদের প্রত্যেকটা ইউজার নরমালি চাইলেই রেজিস্ট্রেশন করতে পারে। বাট রেজিস্ট্রেশনের পরবর্তী সময়ে আমরা তাদের জন্য ভেরিফিকেশনের একটা ব্যবস্থা রাখছি। আমাদের যারা ইউজার থাকে তাদের অনলাইনে সকল ডকুমেন্টস গুলা তারা প্রোভাইড করতে হয়। কিন্তু এর বাইরে আরেকটা জিনিস করতে হয়, সেটা হলো যে আমরা ওই ডকুমেন্টস গুলা নিয়ে আমাদের প্রতিনিধি, আমাদের সার্ভে টিম আছে বা আমাদের অডিট টিম আছে, ওরা গিয়ে ফিজিক্যালি ওই ফ্যাক্টরি যদি সে ট্রেডার্স হয়ে থাকে তার নিজস্ব অফিস এবং ওয়্যারহাউস থাকতে হবে। যদি সে ম্যানুফ্যাকচারার হয়ে থাকে বা ফ্যাক্টরি হয়ে থাকে তার নিজস্ব কারখানা থাকতে হবে এবং এগুলো রিলেটেড সব ডকুমেন্টস থাকতে হবে। এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ভেরিফিকেশন করি। ভেরিফিকেশন করে তাকে আমরা মানে ভেরিফাইড সাপ্লায়ার বা ভেরিফাইড ট্রেডার্স অথবা ম্যানুফ্যাকচার হিসাবে আমরা অথেন্টিকেশন মানে ব্যাপারটা এনশিওর করি। তো সেক্ষেত্রে আমরা আ যদি কোনো একজন সাপ্লায়ার বা ভেন্ডর যদি চায় বা কোনো একজন বায়ার্স যদি চায় যে ডিরেক্টলি গিয়ে কানেক্ট হবে, সেটা হতে পারবে। আর এর বাইরে যদি তারা চায় যে আসলে আমরা টেক্স বাজার এখানে ইন্টারফেয়ার করব, ইন্টারফেয়ার বলতে হলে আমরা শুধুমাত্র তাকে এতটুকু এনশিওর করতে পারবো যে এই প্রতিষ্ঠানটার ফিজিক্যালি বা ভিজিবিলিটি আছে। বাট ট্রানজাকশনের ব্যাপারটা আমাদের নরমাল যে কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই বিষয়টা কি হয়? আ ধরেন আমরা কোনো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ একটা দামি ফোন কিনতে পারি যেটার ভ্যালু হতে পারে ৳১,০০,০০০ বা ৳১,৫০,০০০ বা ৳2,০০,০০০। বাট আমাদের গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের ৳১-২ লাখ টাকার প্রোডাক্ট না। আমাদের এখানে অনেক বড় ট্রানজাকশন হয়। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আসলে আ যিনি সাপ্লায়ার এবং যিনি বায়ার আছে তাদেরকে ইন্টারনালি এবং ডিরেক্টলি করার মতো অপশন করে দিছি, যেখানে আমরা জড়িত হচ্ছি না। কারণ যেহেতু আমরা শুধুমাত্র একটা সাবস্ক্রিপশন নিব, আমরা কোনো কমিশন নিচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা আসলে এই ধরনের মানে লেনদেনের মধ্যে জড়াতে পারি না। ওকে। কিন্তু আপনার সিকিউরিটির বিষয়টা আপনার এনশিওর করতে হবে ভবিষ্যতে, এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু হ্যাঁ, ওইটা আগাতে নিয়ে হবে। আমরা কাজ করতেছি। ওইটা নিয়ে আমাদের টিম কাজ করতেছে। আমরা আ খুব শীঘ্রই পরবর্তীতে আমরা এটাকে প্ল্যানিং এ আছে যে আমাদের যে সার্ভিসগুলো আমাদের এখান থেকে হবে। মেক ইউর প্রোডাক্ট আমাদের একটা ফিচার আছে, বিল্ড ইউর ফ্যাক্টরি আছে, আরো আদার যে ফিচার গুলো আছে এবং আমাদের টোটাল যে ট্রান্সেকশন এর ব্যাপার আছে, এগুলো আমরা আমাদের ডেলিভারি এক্সপ্রেসটা বা ডেলিভারি সিস্টেমটা চালু হওয়ার পরে আমরা নিজেরা করার চেষ্টা করব। যে আমাদের পেমেন্ট ওয়েতে পেমেন্ট হবে এবং আমরা ডেলিভারির দায়িত্বটা নিব। বাট এখন পর্যন্ত আমরা তাদেরকে শুধু ইন্ট্রোডিউস এর কাজটাই করে দিচ্ছি। বাট খুব শীঘ্রই আমরা আসলে ওই সিকিউরিটি ব্যাপারগুলো নিয়ে জোড়াবো। আমি আপনাদের অ্যাপসটা যখন ঘুরলাম তখন দেখলাম যে আপনারা এখানে এই জায়গায় একটা অপশন রেখেছেন যে মানে জব হায়ার কর্মীদের তাদেরকে নিয়োগ প্রক্রিয়া, যে গার্মেন্টস রিলেটেড জব যারা খুঁজছে, যারা আম কোম্পানিগুলো যাদেরকে খুঁজছে, এরকম এক্সপেন্সিবল পারসনকে হায়ার করার জন্য একটা অপশন রেখেছে। এই অপশনটা দিয়ে কি সুবিধা আসতে পারে? আচ্ছা, এখানে আমাদের যারা একবারে আ RMG তে আমাদের যারা মার্চেন্ডাইজার বা যারা আসলে আ অফিস অন্য বিভিন্ন ধরনের যেমন নিডিং মাস্টার বা এই ধরনের যেই আ ক্যাটেগরির লোকগুলো আছে বা যারা কাজ করতেছে, এদের দেখবেন আমরা বিভিন্ন ফ্যাক্টরির দেয়ালে, দেয়ালে পোস্টার লাগানো থাকে যে আমার এতজন লোক দরকার, অতজন লোক দরকার, ওই লোক দরকার। তো আমরা আসলে এটাকে চাচ্ছি যে সবাই যেহেতু সবাই মোবাইল ফোন এখন ব্যবহার করে আর এটা সবাই প্রযুক্তির সাথে অনেক বেশি অ্যালাইন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আসলে যারা স্পেসিফিকলি গার্মেন্টস এবং টেক্সটাইল এর সাথে জড়িত, তারা যাতে তাদের আ উম আ জনবল। জব নিতে পারে এবং দিতে পারে, এই অপশনটা যাতে এখানের মধ্য দিয়ে মানে হতে পারে, ওইটার আমরা চেষ্টা করতেছি। আ কারণ সবাই আসলে ধরেন Facebook বা সোশ্যাল মিডিয়া গুলাতে আসলে আমরা চেষ্টা করি যে বিভিন্ন জবের অনেকে দেখি হায়ারিং পোস্টের জন্য ইয়ে করে। তো ওইটা তো আসলে সবার কাছে যায়। অনেক ধরনের যারা গার্মেন্টস এর ব্যবসায়ী না তার বাইরেও যাচ্ছে, যারা গার্মেন্টস ব্যবসায়ী তারাও পাচ্ছে। আমরা চাচ্ছি যে স্পেসিফিকলি যদি আসলে আ গার্মেন্টস এর লোকজন বা গার্মেন্টস রিলেটেড জব এই প্ল্যাটফর্ম থেকে হায়ার করা যায় বা এখান থেকে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আসলে এটা মনে হয় আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। অনেক সহজ হবে। ওকে, ভালো কথা বলছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কথাই বলেছেন এখানে। আরো কিছু কথা বলেছেন যে আপনি সর্বোচ্চ কাঁচামালের সর্বোচ্চ ব্যবহারের জন্য এই সাইটটি করা, এই বিজনেসে আসা। আরো কিছু বিষয় আছে। কাঁচামালের সর্বোচ্চ ব্যবহারের এই বিষয়টা আপনারা কিভাবে? না, এটা আমাদের ১ম এই আমি যেটা আপনাদেরকে বললাম যে, ধরেন একটা ফ্যাক্টরির কাছে আম আমরা যেহেতু আমাদের আসলে প্রচুর পরিমাণ আমদানি নির্ভরতা আছে। আমাদের RMG পুরা ইন্ডাস্ট্রিটাই আসলে আমদানির উপরে নির্ভরশীল। আমাকে কাঁচামালের মোস্ট অফ দ্যা কাঁচামাল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সেটা তুলা হোক, সেটা ইয়ার্ন হোক, সেটা ফেব্রিক হোক, এগুলো সবই। তো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তো আমদানি পরবর্তীতে এই মালগুলা ব্যবহার উদ্বৃত্ত যে কাঁচামালগুলো পড়ে থাকে, এটা বিভিন্ন ফ্যাক্টরি ওয়েস্টেজ হিসাবে ফেলে রাখে।
এগুলার মান নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে তারা পাচ্ছে না কাঙ্ক্ষিত বায়ার বিক্রি করার জন্য। আর যেগুলা বিক্রি করা যায় বিভিন্ন হাত ঘুরে বিক্রি হয়। তো এর কারণে আসলে একটা মূল প্রোডাক্টের যে প্রকৃত মূল্য থাকে এটা কয়েক গুণ বেড়ে যায়। আবার অনেক সময় মাঝখানে মিডলম্যানের ঝামেলার কারণে আসলে এই প্রোডাক্টগুলা বেচাকেনা হয় না। এখানে তো প্রচুর দালাল থাকে, জুট ব্যবসায়ী, জুট দালাল বলা হয়। এই যে যারা এই কাজটা করে থাকে, না, এটা থাকবেই। এটা আসলে আমাদের মানে তাদের এই তারা কিভাবে এই সমস্যা তৈরি করে আর আপনারা কিভাবে সমাধানটা করছেন? এটা আমাদের আমরা আসলে মানে সমস্যা সমাধান করতেছি বলতে হলো আপনার স্টক পড়ে থাকা প্রোডাক্টটাকে আমরা বিক্রির জন্য একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে? বাট সেটা বাইরে আমরা যেই ট্র্যাডিশনাল ওয়েতে ট্রেডিংটা করি, সেখানে হয় কি? যেমন আপনি একটা প্রোডাক্ট সোর্সিং করতে একটা ফরসে ধরেন একটা গার্মেন্টস ওয়েস্টেজ মাল বিক্রি করবে। এখন আমি একটা পার্টি, আমি নারায়ণগঞ্জ থেকে অথবা গাজীপুর থেকে বা ময়মনসিংহ থেকে বা অন্য জায়গা থেকে আমি ওই ফ্যাক্টরিতে গেলাম। এখন আমি যখন প্রোডাক্টটা পারচেজ করতে যাই, তো ওইখানে আমাকে কোনো না কোনো একটা ব্যক্তির মধ্য দিয়ে যেতে হয়। ডিরেক্টলি কোনো প্রতিনিধির সাথে আমরা গার্মেন্টস বা স্পিনিং মিল বা টেক্সটাইল বা এই যারা বিক্রেতা আছে বা ভেন্ডর যারা সেল করতে চায়, তাদের সাথে আমরা ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি না। সুযোগ থাকে না। এখানে কারণ তাদের কোনো নির্ধারিত কোনো প্রতিনিধি থাকে না যে আসলে মাসব্যাপী এই প্রোডাক্টগুলোকে ওয়েস্টেজগুলো বিক্রি করবে। ধরেন আমি একটা গার্মেন্টস চালাচ্ছি কিন্তু আমার এখানে কোনো লোক অ্যাসাইন করা নাই যে এই লোকটা আমার ওয়েস্টেজগুলো বিক্রি করবে। এখানে আমাদের বিভিন্ন সময় যারা ধরেন জিএমপিএম বা যারা আছে এদের তত্ত্বাবধানে বা স্টোর ম্যানেজার যারা আছে এদের তত্ত্বাবধানে আমরা বলে দেই যে এই এগুলা প্যাকিং লিস্ট করেন, প্যাকিং লিস্ট করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। তো এখন তারা কি করে? তারা তাদের পরিচিত বা তাদের নেয়ার যে লোকগুলো আছে, ওই লোকগুলার কাছে এই ইনফরমেশনটা দেয়। তো তাদের মধ্য দিয়ে আসলে এটা বেচাকিনা হয়। কিন্তু আম এটার অ্যাকচুয়ালি যে মার্কেট আছে, অ্যাকচুয়াল যে বাজার আছে বা অ্যাকচুয়াল যে কনজিউমার আছে বা যারা আসলে এগুলা রেগুলার কিনে, তাদের কাছে আসলে সবসময় গিয়ে এগুলার মার্কেটিং করে আসলে বেচাকিনা করা সম্ভব হয় না। যে কারণে আসলে এখানে একটা মিডলম্যানের মানে আ অটোমেটিক বিভিন্ন থার্ড পার্টি চলে আসে। তো এই থার্ড পার্টি আসার কারণে কি হয়? যে ধরেন বিক্রেতার বিক্রিত যেই প্রাইসটা থাকে, ধরেন ফরসে আমি একটা প্রোডাক্ট ৳১০০ আমি বিক্রি করব। তো আমি ৳১০০ আমাকে বায়ার প্রাইস বলছে। কিন্তু এখন ওই প্রোডাক্টটাকে মিডলম্যান যিনি আছে বা ব্রোকার যিনি আছে উনি দেখা গেছে ৳৯৫ বলতেছে। উনি ৳৫ বা ৳৬০ বা ৳১০ রেখে বা ৳৯০ বলতেছে। তো এতে করে কি হয়? আমি তো ৳১০০ নিচে বিক্রি করব না। হ্যাঁ? এবং আমি তো আসলে ওই মিডলম্যানকে ওভারটেক করে ডিরেক্টলি আ ধরেন যিনি বিক্রেতা আছে তার কাছে যেতে হবে। ধরেন আমি বিক্রেতা হলে আমার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এতে করে কি হয়? যে আমি আমার প্রাইস না পাওয়ার কারণে আমি বিক্রি করতেছি না। আমার ওয়েস্টেজ হিসাবে পড়ে থাকতেছে। আর যিনি ক্রেতা উনি ডিরেক্টলি না হওয়ার কারণে উনি কিনতে পারতেছে না। উনি ওয়েস্টেজ হিসাবে মানে উনি ওই গ্যাপ থেকে যাচ্ছে। তো উনি আসলে মানে এই ধরনের অনেক সময় কি হয় যে বিভিন্ন ধরনের ক্লেইমও হয় এগুলা নিয়ে। এখানেই একটা বড় সমস্যা তৈরি হয়। আমি যতটুকু জেনেছি যে আপনিও বলেছিলেন যে এই যে যখন এই যে মানে আপনি কি ক্রয় করতে যাচ্ছেন, গার্মেন্টস এর পক্ষ থেকে বিক্রি করতে যাচ্ছে একজন, কিন্তু দালাল আপনাকে বিক্রি করবে বলে টাকা নিয়ে যাচ্ছে বারবার। এই যে এই বিষয়টা এখানে এই সমস্যার সমাধান থেকেই আপনাদের এই হ্যাঁ, আইডিয়াসটা আসা। এটার এটা একটা একটু কিভাবে একটু বিস্তারিত একটু এটার ব্যাপারটা হচ্ছে হলো আমি যদি আমার কেরিয়ারের কথা বলি তাহলে আপনাকে বুঝতে সহজ হবে। তো ধরেন আমি যখন ১ম আমি বিজনেস শুরু করি গার্মেন্টস এবং এই টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করা যখন শুরু করি, আমি মূলত সুতার ট্রেডিং এর সাথে জড়িত তখন থেকে। আমি যখন এই প্রোডাক্টটাকে বাইরে থেকে সোর্সিং করতে যাই, তো তখন আমাকে একজন মিডলম্যান এর মধ্য দিয়ে আমাকে যেতে হয়। কারণ আমাকে তো আসলে গার্মেন্টস বা টেক্সটাইল এর কোনো প্রতিনিধি ফোন দিয়ে বলে নাই যে আমার কাছে মাল আছে। আমাকে কোনো একজন ৩য় ব্যক্তি বলে। ঠিক আছে? সে হয়তো গার্মেন্টস বা টেক্সটাইল এর কোনো লোকই না। সে বাইরের একজন লোক। সে কোনোভাবে একটা ইনফরমেশন পাইছে, পাওয়ার পরে উনি আমাদেরকে জানায়। জানানোর পরে অনেক ক্ষেত্রে এটা ওইখানের স্থানীয় লোকজনের রাও করে থাকে। তো আ পরবর্তীতে আমরা যখন এই ব্যাপারটা জানতে পারি যে ওকে ফাইন ওই ফ্যাক্টরিতে ধরেন XYZ ফ্যাক্টরিটাতে ১০ টন সুতা আছে। ওয়েস্টেজ সুতা বিক্রি করবে। তখন আমরা যাই। যাওয়ার পর আমরা প্রোডাক্টটা দেখি। ওই ব্রোকারের মধ্য দিয়ে আমরা দেখি। আ তো দেখার পরবর্তীতে আ প্রাইজিং এ মোটামুটি একটা প্রাইজিং হয়। হওয়ার পরে ব্রোকার বলে যে, "আপনি এখানে ডিপোজিট করেন।" হ্যাঁ? তো আমরা তো আসলে যেহেতু আমরা জানি যে ব্রোকারের একটা কমিশন আছে। তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা গিয়ে ফ্যাক্টরিতে টাকাটা জমা দিতে পারি না। আমরা ওই ব্রোকারের কাছে জমা দিই। তো ব্রোকার কি করে? অনেক সময় ফ্যাক্টরিতে টাকা জমা দেয়, অনেক সময় দেয় না। তো ও কি করে ওই টাকাটা যখন জমা দেয়, আমরা মানে এটা তো আসলে অনেক বেশি চোখের সামনে রাইখা কাজ করা সম্ভব হয় না। তাই না? যেহেতু একটা মাঝখানে ম্যান আছে, একটা লোক আছে। তো তার তত্ত্বাবধানে ব্যাপারটা ডিলিংস হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়? আমরা তাকেই আসলে পার্টি হিসাবে কাউন্ট করি।
তো আমরা তার কাছে পেমেন্ট করি। এখন সে অনেক সময় কি হয় ওই গার্মেন্টস এর কাছে অ্যাকচুয়াল পেমেন্টটা দেয় না, আবার অনেক সময় কোনো টাকাই দেয় না। সে কি করে ওই টাকাটা নিয়ে চলে যায়। এরকম অনেক ঘটনা হয়, অহরহ হয়। মানে এটা আরো কঙ্কালসার চিত্র আছে। আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না বা বলতেছি না। তো এখানে যেটা হয় যে আমাদেরকে থার্ড পার্টির উপরে ডিপেন্ড করতে হয় মাল প্রোডাক্টটা ওয়েস্টেজ প্রোডাক্টগুলো বেচার ক্ষেত্রেও ডিপেন্ড করতে হয়, কেনার ক্ষেত্রেও ডিপেন্ড করতে হয়। তো এখানে যে থার্ড পার্টিটা থাকে বা মিডলম্যান থাকে যারা মধ্যস্বত্বভোগী থাকে এরা আসলে অনেক বড় একটা রোল প্লে করে। ঠিক আছে? আর এই রোলগুলো সবসময় পজিটিভ হয় এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হয়। যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট দেখে এখান থেকে গাজীপুর নারায়ণগঞ্জ থেকে ধরেন আমি গাজীপুর গেলাম। তো আমাকে ব্রোকার এক ধরনের প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছে। আমি গিয়ে দেখি আরেক ধরনের প্রোডাক্ট। তো এখন এত দূর পাড়ি দিয়ে আইসা তো আসলে আমার টাকা লস, সময় লস, মানে কষ্ট গিয়ে আমি আমার প্রোডাক্টটা সোর্সিং করতে পারলাম না, লাভ হলো না। আবার অনেক সময় কি হয় আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করতে পারতেছি। ধরেন 10টা প্রোডাক্ট দেখলাম, হয়তো 3টা প্রোডাক্ট পারচেজ করতে পারলাম অথবা করতে পারলাম না। অনেক সময় প্রাইজের কারণে হয় না, অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটির কারণে হয় না। তো এইসব জিনিসগুলাকে আমরা আসলে টেক্স বাজারের মধ্যে দিয়ে সিম্পল করতে চাচ্ছি যে আপনার কাছে যে স্টক প্রোডাক্ট থাকবে, আমি যদি মানে টেক্স বাজার আসলে অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা মানে মার্কেট প্লেস না, এটা আমাদের টোটাল গার্মেন্টস এবং টেক্সটাইল একটা ইকোসিস্টেম হিসেবে আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। বাট এই সিস্টেমটাকে জেনারেট করার ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ট্রেডিং গুলো হয় ওইটাকে আমরা ডিজিটাল এখন রূপ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী বা স্টক লট ব্যবসায়ী, অথবা আমার কাছে স্টক কোনো প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা আপনার কাছে নর্মালি ট্রেডিশনাল ওয়েতে বিক্রি করতাম। আমার পরিচিত যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা মেসেজের নাম্বার আছে বা যারকে আমি জানি পরিচিত গণ্ডিতে বিজনেস করতাম, সেটার বাইরে থেকে আমি এখন বের হয়ে আমি আমার কাছে যেই প্রোডাক্টটা আছে ওইটা আমি ডিজিটাল মাধ্যমে টেক্স বাজারের মধ্য দিয়ে এখানে টেন্ডার বক্সের একটা ফিচার আছে, ওই ফিচারের মধ্যে দিয়ে আমি চাইলে সবার কাছে বিক্রি করতে পারি। যারা আগ্রহী ক্রেতা আছে তারা সর্বোচ্চ প্রাইস দিয়ে এটা কিনে নেবে। তো মানে আমার পরিধিটা অনেক বাড়তেছে। টেন্ডার বক্সের মাধ্যমে সে ওপেন মার্কেটে হ্যাঁ, ওপেন মার্কেটে সে সেল করতে পারবে। এখন যেমন আসলে পরিচিত বা নিজস্ব একটা গণ্ডির মধ্যে বিক্রি করতে হচ্ছে, বাট টেক্স বাজার সে ব্যবহার করলে সে ওটা হচ্ছে না। সে আসলে গার্মেন্টস বা টেক্সটাইল রিলেটেড যারা ব্যবসায়ী আছে বা যে এটার অ্যাকচুয়াল ভোক্তা তার কাছে পৌঁছে দিতে আগে পারবে। তো সে এই বিজনেসটা করতে গেলে তখন সে আগে ২-৪ জন কাস্টমারের সাথে তার পরিচয় ছিল বা দালালের সাথে। কিন্তু এখন তো দেখা গেল যে আপনার এই ওয়েবসাইটে যদি তার এই ডিটেইলস গুলো থাকে তাহলে তো দেখা গেল ১০, ২০, ৫০ জন ক্রেতাও তার প্রোডাক্ট গুলো হ্যাঁ, এখানে সে আমাদের আনলিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে এবং সে ওইখান থেকে ডিজিটালি ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে। ধরেন কোন একজন, আমি যদি টেন্ডার একটা ক্রিয়েট করি আমার ওয়েস্টেজ মালের জন্য, ধরেন আমি ডেসক্রিপশনে প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সবকিছু আমি পোস্ট করে দিলাম, টেন্ডার ক্রিয়েট করে দিলাম। ওই টেন্ডার যারা আসলে এই ধরনের প্রোডাক্ট কেনাবেচা করে বা কিনতে চায় আগ্রহী, তারা ওইখানে দেখতে পারবে, প্রোডাক্টের ডিটেইলস দেখতে পারবে। দেখে ওইখানে সে একটা প্রাইস ড্রপ করবে। ওই প্রাইস দেখে আমি যদি সেলার হই সেক্ষেত্রে আমি সর্বোচ্চ যে প্রাইস যে প্রোভাইড করবে তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো এবং তার কাছে আমি বিক্রি করতে পারবো। এটাই আমাদের টেন্ডার বক্স। ওকে। ঠিক আছে। আপনি অনেক কথাই বলেছেন। এর মধ্যে আপনি একটা বিষয় আপনি বলেছিলেন যে আ আপনাদের এখানে দেখলাম যে আপনারা কিছু এক্সিবিশনের আ যে ফেয়ার এক্সিবিশনের যে ডাটাগুলো দিয়ে থাকেন, এটা কেন দিয়ে থাকেন আপনারা? এর বিষয়গুলো না, এটা ফেয়ার অ্যান্ড এক্সিবিশন এর ডেটাগুলো আমরা দিয়ে থাকি বলতে হলো, বর্তমান সময়ে আসলে গ্লোবালাইজেশন এর সময় এবং আসলে সবাই প্রযুক্তির উপর যথেষ্ট নির্ভর এবং আমরা আসলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক কিছুই আসলে জানতে পারি, জানার সুযোগ হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে আমাদের বাইরের বিভিন্ন কোম্পানিগুলা বাংলাদেশে বিভিন্ন এক্সিবিশন ফেয়ার এর আয়োজন করে। হ্যাঁ? সেটা বিভিন্ন জায়গায় আয়োজন করতেছে। তো এই ফেয়ার গুলা যে অর্গানাইজ হচ্ছে এটার ইনফরমেশন কিন্তু আমরা শুধুমাত্র Facebook এর মাধ্যমে জানতে পারি। এর বাইরে কিন্তু জানার আমাদের সুযোগ ওরকম একটা হয় না। বাট Facebook এ কিন্তু আমাদের যারা আসলে ইন্ডাস্ট্রি রিলেটেড পিপল আছে তারা কিন্তু সবসময় Facebook এ অনেকটা সময় দিতে পারে এরকম কিন্তু না মানে সবসময় সময় দেওয়ার সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আ আমরা ঠিক এখানে টেক্স বাজারে যেটা চেষ্টা করছি সেটা হলো যে যারা আসলে ফেয়ার এবং এক্সিবিশন গুলো অর্গানাইজার থাকবে, তারা চাইলে আসলে Facebook এ যেরকম তারা এড দিচ্ছে আ এই এক্সিবিশনের, হ্যাঁ? তো ওই এডটা সে আমাদের টেক্স বাজারের মধ্যে দিতে পারবে। অবশ্যই এটা মানে আ সে ফ্রিতে দিতে পারবে। এখানে ইন্ডাস্ট্রি রিলেটেড যে পিপল গুলো আছে তাদের কাছে প্রচার করতে পারবে খুব সহজে এবং এখানে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখছি। যাতে করে ডিরেক্টলি কোন প্রোগ্রাম যারা অর্গানাইজার আছে তারা তাদের আ এক্সিবিশন বা ফেয়ার এর যদি প্রোগ্রাম আয়োজন করতে চায় সেটার যদি এড এখানে রান করে, এখান থেকে ডিরেক্টলি তারা রেজিস্ট্রেশন করায় নিতে পারবে ইউজারদেরকে।
এবং যারা আমাদের এই ইন্ডাস্ট্রির লোকজন আছে তারা খুব সিম্পলি ওইখানে রেজিস্ট্রেশন করে ওই ফেয়ার গুলাতে পার্টিসিপেট করতে পারবে। তো এটাই আমরা আসলে ফেয়ার অ্যান্ড এক্সিবিশন এর ব্যাপারটা রাখছি। এখানে মানে ইনফরমেশন দেওয়ার জন্য। যাতে করে আসলে আমরা ইন্ডাস্ট্রি পিপলরা জানতে পারি সহজে যে কারণ বিভিন্ন ফেয়ার গুলো আমাদের যেহেতু বাইরের বিভিন্ন কোম্পানি আসতেছে সেক্ষেত্রে আমাদের নতুন অভিজ্ঞতা নেওয়ার অনেক সুযোগ আছে। এবং ওইখানে আসলে ফরেন যে সাপ্লায়ার আছে বা বিভিন্ন ভেন্ডর আছে তাদের সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে আসলে এই বিভিন্ন ফেয়ারের মধ্য দিয়ে। তো ওইটার আসলে অর্গানাইজাররা আমাদের এখানে এড দেয় বা বিজ্ঞাপন দিতে পারবে চাইলে সহজে। আপনি একটা বিষয় বলেছিলেন যে আপনার সেবাটা যখন গ্রহণ করবে ৪ টা ওয়েতে আপনি সেবাটা ওইটা আমাদের দিয়ে থাকেন। সেই ওইটা আমাদের ৪ টা ওয়েটা কিভাবে আপনারা বাস্তবায়ন? আচ্ছা। ৪ টা ওয়ে বলতে হলো আমরা আমাদের ইউজার সিস্টেমটা আমরা এভাবে জেনারেট করছি যে কেউ চাইলে জেনারেল ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। সে কোন প্রকার বেচাকেনা করতে পারবে না। শুধু দেখতে পারবে যেকোনো ধরনের ফিচার গুলা বা যেকোনো ধরনের নিউজ গুলা দেখতে পারবে। দেন রাখছি হলো আমার যারা ট্রেডিং প্রতিষ্ঠান আছে, যারা ট্রেডার্স আছে তাদের এবং তারপরে আমরা ম্যানুফ্যাকচারারদেরকে এড করার চেষ্টা করছি। যেখানে স্পিনিং মিল আছে, টেক্সটাইল মিল আছে, গার্মেন্টস আছে। এরকম যারা উৎপাদনশীল প্রতিষ্ঠান তাদের জন্য এবং 4th আমরা রাখছি হলো সার্ভিস প্রোভাইডার। যারা আসলে আ গার্মেন্টস ডিরেক্টলি মালিক। না এরা হলো ধরেন নিটিং ফ্যাক্টরি আছে, ডাইং ফ্যাক্টরি আছে। যারা আসলে ধরেন শুধু সার্ভিস সেল করে বা সার্ভিস প্রোভাইড করে। যেমন ধরেন আপনি আমার কাছে কিছু সুতা দিলেন, আমি আপনাকে বুনন করে দিলাম, কাপড় তৈরি করে দিলাম। ঠিক আছে? যেটা আমার মানে সার্ভিস সেলার হিসেবে আমরা কাজ করি। তো ওই সার্ভিস গুলাকে আমরা আসলে সার্ভিস প্রোভাইডার আন্ডারে আনার চেষ্টা করছি ওই ইউজার সিস্টেম। তো এখানে ৪ টা ক্যাটেগরিতে মানুষ নরমালি রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করে তারা তাদের বিজনেস করতে পারবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা অনেক বিষয় জানলাম। এই যে আমাদের যে বর্তমানে যে ৭২,০০০ কোটি টাকার একটা আরএমজি মার্কেট সেখানে যেতে আ আমাদের যে ওয়েস্টেজ যে পণ্যগুলো থাকে ইনপুট মানে ইম্পোর্ট করার পরে যে কাজ সম্পূর্ণ হওয়ার পরে যে প্রোডাক্টটা থাকে সেটাকে আমরা ইউটিলাইজ করছি এবং সেটাকেই সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আমরা আ একটা মার্কেট প্লেস এর মাধ্যমে সমাজের উপকার করছেন, আপনারও উপকার হচ্ছে এবং বিভিন্ন ওয়েতে আপনি কাজ করছেন। একটু বিষয়টা যদি আপনি একটু ছোট করে যদি বলতেন যে বায়ার অ্যান্ড মানে সাপ্লায়ার মধ্যে যে ব্রিজ তৈরি করছেন, এখানে যে ব্রোকাররা মধ্যে যে পণ্য চুরি হওয়া বা বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়টা একটু যদি আরো একটু খোলাস করে বলতেন আরকি। এখানে আসলে আমাদের তো যারা গার্মেন্টস এবং টেক্সটাইল মানে ইন্ডাস্ট্রিতে যারা আছি ব্যবসায়ীরা, এরা প্রত্যেকে আসলে ট্র্যাডিশনাল ওয়েতে ট্রেড করে অভ্যস্ত। সেটা ধরেন একটা কাঁচামাল সোর্সিং এর কথা বলেন অথবা একটা কাঁচামাল বিক্রি করার কথা বলেন অথবা অর্ডার ব্যবস্থাপনা বলেন, যাই বলেন টোটাল ব্যাপারটা একটা ট্র্যাডিশনাল ওয়েতে এনালগ সিস্টেমে কাজ করে, হ্যাঁ? তো বেশ কিছু কোম্পানি এখন আস্তে পরিবর্তন আনার চেষ্টা করতেছে অটোমেশন। তো সেক্ষেত্রে আমাদের আ প্ল্যাটফর্মের আ বিষয়টা হচ্ছে হলো আমরা যেটা চেষ্টা করতেছি যে আ ব্যবহার উদ্বৃত্ত জি, এক্সপোর্ট এর পরবর্তীতে আমাদের ব্যবহার উদ্বৃত্ত যে কাঁচামালগুলো থাকে, এই কাঁচামালগুলোকে আমরা মানে পুনরায় যাতে একটা সঠিক ব্যবহার, সঠিক বিপণন ব্যবস্থার মধ্য দিয়ে ব্যবহার সুনিশ্চিত হয়, ওইটা করার চেষ্টা করতেছি আমরা এখানে। তো এটা করার ক্ষেত্রে এর আগে যেভাবে আমাদের আমি একটু আগেও বলছি যে, এর আগে আমাদের এই কাজগুলো ট্র্যাডিশনাল ওয়েতে বিভিন্ন ব্রোকার বা মিডলম্যান এর মধ্য দিয়ে হতো। সেখানে হ্যাসেলটা কি সমস্যা? হ্যাসেলটা হলো ধরেন আপনি অল্প কিছু ব্যবসায়ীর মধ্যে ব্যাপারটা জানানোর সুযোগ ছিল। ধরেন আমি একটা ওয়েস্টেজ বিক্রি করব। আমি নির্ধারিত কয়েকটা বা আমার এরিয়ার মধ্যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমি জানাতে পারতাম। এটা তাদের প্রয়োজন হোক অথবা তাদের প্রয়োজন না হোক। এখন ধরেন আমি আ আমাদের আ বাংলাদেশ ধরেন আরএমজি মার্কেটের জন্য অত্যন্ত পপুলার। বাট আপনি আরএমজির সোর্সিং করার জন্য কিন্তু বাংলাদেশে আসতে হবে। আপনি আরএমজির সোর্সিং করার জন্য যদি আপনি আ ধরেন অন্য কোনো একটা দেশে যান, যারা আরএমজির সাথে রিলেটেড না বা যারা আরএমজির বিজনেস করে না বা ইউরোপের মার্কেটে গিয়ে কিন্তু আপনি আরএমজি সোর্সিং করলে হবে না। আপনাকে আরএমজি যদি প্রোডাক্ট সোর্সিং করতে হয় তাহলে আপনাকে বাংলাদেশে আসতে হবে। কারণ এটা এই মার্কেটের জন্য সুইটেবল প্লেস। সুইটেবল প্লেস, তাই না? তো ওরকম ঠিক একই আমাদের যারা আরএমজি রিলেটেড আছি, তো আমাদেরও কোনো একটা প্রোডাক্টের জন্য ধরেন আমাদের ধরেন নারায়ণগঞ্জ সুতার মার্কেটের জন্য অনেক বিখ্যাত। গাজীপুর কাপড়ের মার্কেটের জন্য বিখ্যাত। আপনার চিটাগং আরেকটার জন্য বিখ্যাত। এরকম যেহেতু আমাদের আরএমজিতে অনেকগুলা ক্যাটেগরির প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটা জায়গায় হয় না। একেকটা প্রোডাক্ট একেক জায়গায় অনেক বেশি সহজে রিলায়েবলি সোর্সিং করা যায়। তো সেক্ষেত্রে আমাদের বায়ারের সিস্টেমটাও কিন্তু যারা
ক্রেতা আছে তারাও কিন্তু এরকম বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। তো সেক্ষেত্রে ধরেন আমি গাজীপুর থেকে একটা ওয়েস্টেজ সুতা বিক্রি আপনার বায়ার কি বড় আকারের বায়ার না ছোট আকারের বায়ার? যে বায়ার কাজ বলতে এখানে করছে? আমাদের যারা আসলে যেহেতু এটা B2B মার্কেট প্লেস সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাস্টমার ইউজারই বা প্রত্যেকটা ইউজারই বায়ার এবং সেলার। ওকে। আপনি চাইলে এখানে কিনতেও পারবেন, চাইলে আপনি বিক্রি করতেও সেটা পারবেন। ঠিক আছে। কিন্তু ভলিউমটা কি পরিমাণে কি বড় কিছু করা যাবে, ছোটও করা হ্যাঁ, হ্যাঁ, সব ধরনের কেউ সব চাইলে সাইজের করতে ২০০ পারবে। পিসও করতে পারবে, কেউ চাইলে হ্যাঁ, হ্যাঁ, ২ অবশ্যই, লাখ অবশ্যই। পিসের অর্ডার হ্যাঁ, অর্ডার করতে পারবে। কারণ এখানে তো আপনার সবাই তো আসলে এক ধরনের প্রোডাক্টের উৎপাদন করে না এবং সব সব তো আর বড় ধরনের ফ্যাক্টরিও না, সবাই ছোটও না। তো এখানে আপনি উৎপাদনের ক্ষেত্রে যখন আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে আপনি ওই রিকোয়ারমেন্ট এখানে পোস্ট করবেন যে আমার এই রিকোয়ারমেন্ট আছে, এই ধরনের প্রোডাক্ট আমি সোর্সিং করতে চাই। তো সেক্ষেত্রে যারা আসলে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে বা ওই কোয়ান্টিটির প্রোডাক্টে সাপোর্ট দিতে পারবে তারাই আপনাকে নক দিবে। তো সেক্ষেত্রে আপনাদের যোগাযোগটা অনেক সহজ হবে। আর যেটা আমি যেটা দিয়ে শুরু করলাম যে আমাদের যে হ্যাসেল গুলো হয়, হ্যাসেল গুলো হলো আমাকে সবসময় থার্ড পার্টির উপর ডিপেন্ড করতে হয়। আমাদের সবচেয়ে বড় ইস্যুসটাই এখানে যে আমরা তথ্য নির্ভর না। আমরা ইনফরমেটিভ না। আমরা কোন একটা প্রোডাক্টের ধরেন আমরা প্রচুর পরিমাণ বাইরে থেকে চাইনিজ র মেটেরিয়ালস ইম্পোর্ট করি। যেটার সাইজ প্রায় ১০ বিলিয়নের উপরে। হ্যাঁ? বাট এটা আমাদেরকে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির উপরে ডিপেন্ড করতে হয়। আমরা ডিরেক্টলি সোর্সিং করতে পারি না। হ্যাঁ? তো আমরা আসলে চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাতে তারা ডিরেক্টলি সোর্সিং করতে পারে। তারা যাতে বাজারটা তুলনা করতে পারে, কম্পেয়ার করতে পারে কার প্রাইস কতটুকু। হ্যাঁ? তো যেহেতু আমাদের কম্পিটিশন বাজার, আমাদের প্রোডাক্ট অর্ডার নেওয়ার ক্ষেত্রে অনেক কম্পিটিশন আছে। তো সেক্ষেত্রে আমাদের সোর্সিং করা যদি আমরা পারফেক্ট সময় পারফেক্ট প্রোডাক্ট সোর্সিং করতে না পারি, তাহলে আমাদের প্রোডাকশন লাইন স্বাভাবিক থাকে না এবং আমরা পারফেক্ট সময় শিপমেন্ট করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলোকে আমরা আসলে এটার মধ্য দিয়ে সহজ করার চেষ্টা করতেছি এবং ডিজিটাল করার চেষ্টা। ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে। আপনার অনেক কথা শুনেছি। আ আশা করি দর্শকদের ভালো লাগবে। দর্শক আপনাদের আ সেবাটা নেওয়ার জন্য তারা দেখবে, তারা বুঝবে এবং তারা এই বিষয়গুলো বিবেচনা করবে। সুপ্রিয় দর্শক আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। স্মার্ট এগ্রো প্রেজেন্টস নেক্সট বিলিনিয়ার এপিসোডে দর্শক আপনারা সম্পৃক্ত থাকবেন। আ আপনাদেরকে জানানোর চেষ্টা করব একজন সফল মানুষের কথা, একজন নতুন উদ্যোক্তার কথা। আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক কিছু জানার সুযোগ হবে। এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।